রাজের বাবা নেই। রাজ যখন ছোট তখন ওর বাবা মারা যায়। জানেন আন্টি, আমারও না ছোটবেলা থেকে মা নেই। বাবাই আমাকে ছোটবেলা থেকে বড় করেছে। আপনি কথাটা ঠিক বলেছেন। ভাত ছেটালে কিন্তু কাকি আসে, কোকিল আসে না। একটা কথা মনে রাখবি, ঐশ্বর্যের সাথে বন্ধুত্ব হয় ঐশ্বর্যের, ধনীর সাথে ধনীর। আপনি জানেন আমি কার মেয়ে? তুমি কার মেয়ে সেটা জানার কোনো আগ্রহ আমার নেই। যেটা বলেছি সেটা করো। আমি আপনাকে মা বলে ডেকেছি, সারা জীবন আপনাকে মা বলেই জানবো। কোনো আভিজাত্য যদি তোমাকে আমার থেকে কেড়ে নিতে চায়, তাহলে আমার সেই আভিজাত্যের দরকার নেই। মাগো, কটা টাকা দিবেন? ওটা ভাত খেতাম। এই যে নেন। আম্মা 100 টাকা যদি দিতেন, চাল ডাল নিয়ে বাড়িতে নিয়ে খাওয়া দাওয়া করতাম। দেখুন, এর থেকে বেশি টাকা নিয়ে তো আমি বের হইনি। আপনাকে পরে অন্য এক সময় দিয়ে দিব। আম্মা, আপনার টাকা আপনি নিয়ে যান, এই টাকা দিয়ে কাম হইব না। আপনি এই টাকাটা দিয়ে হবে না? তাহলে রাস্তায় বেরোচ্ছেন কেন? আপনি শুনুন, চোখ সামনে। আরে এই, কি প্রবলেম তোমার? এই অসহায় মানুষটাকে ধাক্কা দিয়ে ফেলে দিলে কেন? দেখুন, আমি ওনাকে টাকা দিয়েছিলাম, উনি তো টাকা নিলেনই না, উল্টা আমাকে অপমান করে কথা বলেছেন। তাই বলে ওনাকে ধাক্কা দিয়ে ফেলে দিতে হবে নাকি? ধাক্কা দিয়ে ফেলে দিয়ে আপনি কি প্রতিশোধ নিলেন? আপনি কিন্তু বেশি বেশি করছেন। আপনি জানেন আমি কার মেয়ে? তুমি কার মেয়ে সেটা জানার কোনো আগ্রহ আমার নেই। যেটা বলেছি সেটা করো। টাকা দাও, আর নয়তো তাকে হাসপাতালে নিয়ে যাও। দেখুন, কারো হুকুম শোনার অভ্যাস কিন্তু আমার নেই। আর আপনি কে যে আপনার কথা মতো আমাকে সব কাজ করতে হবে? আমি রাজ, এই এলাকাতেই থাকি। কেন, পুলিশে দেবে নাকি? শোনো, তোমার যা ইচ্ছা তুমি তাই করতে পারো, তবে তোমাকে যেটা বলেছি এর ব্যতিক্রম হলে এখান থেকে এক পাও নড়তে পারবে না। বড় বড় কথা বলে না কোনো লাভ নেই। আমাকে দিয়ে আপনি কিছুই করাতে পারবেন না। এই নিন, টাকাটা রাখুন। দায়িত্ব যেহেতু নিয়েছেন, তাহলে হসপিটালে নেবেন নাকি নরকে নেবেন সেটা আপনার ব্যাপার, আপনি নিয়ে যান। চল। তোকে কেন হাসপাতালে যেতে হবে? তোর কি এমন কাজ? আচ্ছা, অন্যের বোঝা কেন নিজের ঘাড়ে নিস? তুই বাইরে গেলে আমার অশান্তি লাগে। কি জানি এই বুঝি আবার কোন ঝামেলা পাকাস। তুই কি আমাকে একটু শান্তিতে থাকতে দিবি না? এটা কেমন কথা বললে মা? জন্মের পর বাবাকে দেখিনি, তোমার আদর স্নেহে বড় হয়েছে। আমি যেমন অন্যায় করতে পারি না, তেমন অন্যায়কে আপোষও করতে পারি না। আচ্ছা, ওসব কথা থাক। আজকে না তোর নতুন চাকরিতে জয়েন করার কথা, তাড়াতাড়ি যা, নাহলে চাকরিটাও থাকবে না। তুমি যে কি বলো না মা, তোমার দোয়া থাকলে চাকরির অভাব হবে না। এরকম আরো কত চাকরি আছে মা, আমি আসছি। না না, ঠিক আছে, আমি আপনাকে না, আমি বাবার সাথে কথা বলে আপনাকে সব কিছু জানিয়ে দেবো। এক্সকিউজ মি, আমি আপনাকে একটু পরে ফোন দিচ্ছি। আপনি এখানে কি করছেন? এই দেশের সব জায়গা কি আপনার নাকি যে কৈফিয়ত দিতে হবে? অফকোর্স কৈফিয়ত দিতে হবে, কারণ এই অফিসটা আমার বাবার, আর এই অফিসের সব কিছু আমি দেখাশোনা করি। আমার অর্ডার ছাড়া এই অফিসের একটা ফাইলও এদিক থেকে সেদিকে নড়াচড়া করে না। ও আচ্ছা, এটি আপনার? আসলে আমি জানতাম না। কিন্তু আমি জানতাম। আপনি যখনই আমার পরিচয়টা পাবেন যে আমি গাজী সাহেবের একমাত্র মেয়ে, ঠিক তখনই আমার বাবার কাছে ক্ষমা চাইতে চলে আসবেন। আপনি ভুল করছেন, ক্ষমা চাওয়ার অভ্যাসটা আমার নেই।
আমি এখানে এসেছিলাম এজিএম হিসেবে জয়েন হওয়ার জন্য, বাট ইন্টারভিউর সময় জানতাম না কোনো মেয়ের আন্ডারে আমার কাজ করতে হবে। যদি জানতাম তাহলে এর সামনে দিয়ে যেতাম না। যাই হোক, যেটা হবার নয় সেটা নিয়ে তর্ক করে লাভ নেই, চলি। দাঁড়ান, যাওয়ার আগে আপনাকে একটা কথা ভালো করে মনে করিয়ে দিই, ভাত ছেটালে কিন্তু কাকের অভাব হয় না। আপনি কথাটা ঠিক বলেছেন, ভাত ছেটালে কিন্তু কাকই আসে, কোকিল আসে না। আই থিঙ্ক এই কথাটা আপনার জানা নেই। চলুন। কি রে মা, কি হয়েছে? মন খারাপ? না বাবা, মেজাজটা খারাপ। তুমি চিন্তাও করতে পারবে না, ওই ছেলের এত বড় সাহস, সে কিনা আমাদের অফিসে জব করতে এসে আমাকে অপমান করে যায়। কি বলছিস? তোকে অপমান করেছে মানে কি? মা, তুই একবার খালি ছেলেটার নাম বল, আমি ওকে কালকেই চাকরি থেকে বের করে দিব। বাবা, আমি নামটা কিভাবে বলবো? আমি কি ওই ছেলের নামটা জানি? শুনলাম তুমিই নাকি ওকে জব দিয়েছো, এজিএম পদে জয়েন করতে বলেছো। ও, তুই রাজের কথা বলছিস? রাজকে তো আমি 80 জন ছেলের থেকে বেছে নিয়েছি। মা, খুব ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, জানিস, ফিন্যান্সে ফার্স্ট হয়েছে। যেমন নম্র, ভদ্র, কাজ বোঝে, এই জন্য তোকে বেশি স্যালারি দিয়ে আমি রাখলাম। বাবা শোনো, ভালো স্যালারি দিয়ে রাখলি না মানুষ ভালো হয় না, ছেলেটা একটা বদমাইশ। আচ্ছা, ও কি আমার অফিসে জয়েন করেছে? জয়েন কিভাবে করবে? সে তো অফিসেই ঢুকতে পারেনি, ঢোকার আগেই আমাকে অপমান করে চলে গেছে। উফ, তাহলে তো আমার সব পরিশ্রমই বিফলে গেল। তার মানে কি, তুমি কি এখন ওই ছেলেটাকে রিকোয়েস্ট করে অফিসে জয়েন করাবে? এই তুই কি ভাবছিস? আমি কি পাগল নাকি? যে আমার মেয়েকে আমার অফিসে অপমান করেছে তাকে আমি ডেকে এনে জয়েন করাবো? শুন মা, আমি কিন্তু এই ছেলেকে একটা শিক্ষা দিব, এমনি এমনি তো ছেড়ে দেব না। ওকে আমি এমন শিক্ষা দিব যেন ও টের পায় কার সাথে ও খারাপ ব্যবহার করেছে। কি ব্যাপার মা, এত এত কোথায় যাচ্ছিস? বাবা, আমি একটু শিলার কাছে যাচ্ছি, আমার ভালো লাগছে না, আমি একটু ওর কাছ থেকে ঘুরে আসি প্লিজ। আচ্ছা ওয়েট, আমি ড্রাইভারকে বলছি, গাড়ি নিয়ে যা। বাবা, দুটা বাসা পরেই শিলার বাসা, কেন ড্রাইভার লাগবে? একটু হেঁটেও তো যাওয়া যায়। আপনার কারা? আমার কাছে আর কিছু নেই, দেখুন না, শুধু এই আংটিটা। এই চিন্তা এটা, হ্যাঁ দেখ নাকি এই মোবাইল দে। এই কি ব্যাপার, এত রাতে মেয়ে মানুষ রাস্তায় বের হয় নাকি? আমি কি ইচ্ছে করে বের হয়েছি, আমার কাজ ছিল তাই বের হয়েছি। এমন কাজ করতে হয় কেন যে রাতের বেলা বেরোতে হয়? আমি যদি না আসতাম তাহলে কি অবস্থাটা হতো? ক্ষতি হয়ে যেতে পারতো না? কি অবস্থা হয়েছে তো এখন আর এটা ভেবে কি হবে? চলুন আপনাকে আমি এগিয়ে দিয়ে আসি। আজব ব্যাপার তো, এটা কি কোনো নাটক সিনেমা নাকি যে বিপদে তুমি পড়বে আর আমাকে বাসা পর্যন্ত নামিয়ে দিয়ে আসবে? হ্যাঁ, এতে প্রেম হয়ে যাবে? এইটাই না ছেলেদের প্রবলেম, ভালো করে একটু কথা বললে ভাবে প্রেম করতেছে। আপনারা যেতে হবে না, আমি একাই যেতে হবে। তাই জানো, চলো তোমাকে আগে দিব আমি। তোমাকে তো চিনলাম না। জি আন্টি, আপনি আমাকে চিনবেন না, আমার বাসা আসলে এই এলাকায় না। আমি আপনার ছেলে রাজ, তার কাছে এসেছিলাম, উনি বাসায় নেই। আমার ছেলে তো বাসায় নেই, বাজারে গেছে, চলে আসবে। তো তোমার পরিচয়? আমার বাবার নাম গাজী ইরফান মোল্লা, আমার নাম পিঙ্কি। আপনার ছেলে আমাদের অফিসে একটা জব করার জন্য গিয়েছিল, জবটা তো করলো না, কিন্তু গতকাল রাতে আমাকে কিছু বাজে ছেলেদের হাত থেকে উনি। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গতকাল রাতে আমার ছেলে আমাকে বলেছে। তো দাঁড়িয়ে কেন, বসো। মানে সমস্যা নেই। আন্টি, আপনি কি একাই বাসায় থাকেন? মানে আঙ্কেল? রাজের বাবা নেই। রাজ যখন ছোট তখন ওর বাবা মারা যায়। আমি শিক্ষকতা করি, যা পাই তার দিয়ে আমাদের মা ছেলের সংসার ভালোই চলে। আর এই বাড়িটা রাজের বাবা করে গেছে। জানেন আন্টি,
আমারও না ছোটবেলা থেকে মা নেই। বাবাই আমাকে ছোটবেলা থেকে বড় করেছে। কোনোদিন মাকে মা বলে ডাকতেও পারিনি। মায়ের আদর ভালোবাসা কখনো পাইনি। থাক, আল্লাহ যা করে তার বান্দার জন্য ভালোই করে, দুঃখ করো না। কে বলেছে তোমার মা নেই? এই যে আমি, আজ থেকে তুমি আমাকে মা বলে ডাকো। তুমি একটা মিষ্টি মেয়ে। এ দেখো, কত সময় হলো তুমি এসেছো। তুই একটু বসো, আমি তোমার জন্য এক কাপ চা করে আনি। এই মেয়ে, কি ব্যাপার? তুমি আমাদের বাড়িতে কি করছো? কেন, আপনাদের বাড়িতে কাউকে আসতে মানা? না, মানা নেই, তবে যে সে আসা মানা আছে। আমি যেসে হ্যাঁ, তা নয় তো কি? তুই মেয়েটার সাথে এমন করছিস কেন? কি সমস্যা তোর? মা, আমার কোনো সমস্যা না, সমস্যা ওর। কি সমস্যা? আচ্ছা, আমার একটা কথা বলো তো, তুমি এই মেয়েটাকে চেনো কিভাবে? ওকে চিনবো না কেন? ও পাশের গ্রামের গাজী ইরফান মোল্লার মেয়ে, খুব ভালো মেয়ে। ও যখন খুশি তখন এ বাড়িতে আসবে, কারণ ও এখন থেকে আমার মেয়ে। তোর ভালো না লাগলে তুই চলে যা। মা, তুমি বসে চাটা খাও, আমি আসতেছি। জি আন্টি। কে জানি তখন কত কিছু বলেছিল, তা এখন কি হয়েছে? মুখে কি তালা লেগে গেছে? কাক পাওয়া যায়, কুকিল পাওয়া যায় না, এখন কি হলো? বুঝতে পেরেছি, তুমি যে পথে হাঁটতে চাচ্ছ তুমি সেই পথে হাঁটতে পারবে না, কারণ তোমাকে আমি খুব ভালো করে চিনি। কেন কেন পারবো না? দেখো রাজ, আমি যা করছি তা জেনে বুঝেই করছি। কাল সারা রাত আমি ঘুমাতে পারিনি। প্লিজ আমার সিদ্ধান্তের মধ্যে তুমি আর কোনো বাধা দিও না। কিন্তু আমি যে তোমাকে কোনোভাবেই বিশ্বাস করতে পারছি না, বিশ্বাস এবং অবিশ্বাসের মাঝখানে আটকে আছি। এমন কথা তুমি কেন বলছো রাজ? আমি তো সবকিছু স্বীকার করেই নিলাম। শোনো পিঙ্কি, আমি মধ্যবিত্ত ঘরের খেটে খাওয়া মানুষ। তোমার অট্টালিকা আর আমার দারিদ্রতা কখনো এক হতে পারে না। আর একটা কথা সবসময় মনে রেখো, আমার মা আমাকে সবসময় বলতো যে আভিজাত্য আর দরিদ্রতা এক ছাদে নিচে বসবাস করতে পারে না। তাই তোমাকে পাওয়ার থেকে হারানোর ভয়টা আমার সবচেয়ে বেশি। তুমি শুনে রাখো রাজ, কোনো আভিজাত্য যদি তোমাকে আমার থেকে কেড়ে নিতে চায়, তাহলে আমার সেই আভিজাত্যের দরকার নেই। আমি কোনো আভিজাত্য চাই না, তুমি থাকলেই হবে, কারণ তুমি আমার আভিজাত্য। তুই আমার একমাত্র মেয়ে। তোর মা মারা যাওয়ার পর যখন যেটা চেয়েছিস আমি সেটা দেবার চেষ্টা করেছি, তাই বলে তোর অন্যায় আবদার আমাকে মেনে নিতে হবে? অসম্ভব। এটা অন্যায়, যেটা অন্যায় সেটা আমি কোনোদিন মেনে নিতে পারবো না। তাছাড়া আমার বন্ধুর ছেলের সাথে তোর বিয়ের কথা আমি পাকা করে রেখেছি, এখানেই বিয়ে হবে। বাবা, তুমি তোমার পাকা কথা ফিরিয়ে নাও। আমিও বড় হয়েছি, আমারও একটা মতামত আছে। তুই বড় হয়েছিস, তুই বড় হয়েছিস বলে তোর সব অন্যায় আবদার আমাকে মেনে নিতে হবে? ছেলেটাকে আমি জানতে পারি, ছেলেটাকে যার জন্য আমার মেয়ের অন্যায় আবদার আমাকে মেনে নিতে হবে? বাবা, আভিজাত্য, টাকা পয়সা, বাড়ি গাড়ি দিয়ে যদি বিচার করতে চাও, তবে তার পরিচয় মূল্যহীন। তবে তাকে সামাজিক মূল্যবোধের মূল্যায়নে বিচার করলে সে একটি সাধারণ ঘরের অসাধারণ ছেলে। বাবা, তার নাম রাজ। ৮০ জন ছেলে থেকে যাকে তুমি মেধাবী বলে যোগ্য মনে করেছিলে বাবা। পিঙ্কি, আমি তাকে যোগ্য হিসাবে নির্বাচন করেছিলাম অফিসের সাধারণ কর্মচারী হিসেবে, আমার মেয়ের জামাই হিসেবে নয়। স্বামী আর সাধারণ অফিসের মধ্যে যে একটা পার্থক্য আছে, এতটুকু বোঝার মতো যথেষ্ট ম্যাচুরিটি তোমার হয়েছে। আমি বুঝতে পারছি না, একটা সাধারণ ছেলের জন্য তুমি এতটা নিচে নেমে যাচ্ছ, তুমি আমার সঙ্গে তর্ক করছো। পিঙ্কি, তুই আমার একমাত্র সন্তান, আমার সহায় সম্পত্তি যা আছে সবকিছুর মালিক হচ্ছি তুই।
তাই একটা সাধারণ ঘরের অসাধারণ ছেলেকে আমি আমার মেয়ের জামাই হিসাবে কোনোদিন মেনে নিতে পারবো না। পিঙ্কি, একটা কথা মনে রাখবি, ঐশ্বর্যের সাথে বন্ধুত্ব হয় ঐশ্বর্যের, ধনীর সাথে ধনীর, কোনো সাধারণ ছেলের সঙ্গে নয়। তাই আমার পছন্দের ছেলেকেই তোর বিয়ে করতে হবে, তোর পছন্দের ছেলের সাথে বিয়ে হবে না। দ্যাটস ফাইনাল। পিঙ্কি, তুই এখনো অনেক ছোট। বাবা, প্রবলেমটা তো ওখানেই। তুমি আমাকে এখনো তোমার শিকলের ছোট্ট পিঙ্কি ভাবছো। বাবা, 20 বছর আগে থাকলে হবে না, তুমি বর্তমানে ফিরে এসো। আমি বড় হয়েছি, আমি জানি তুমি তোমার জেদ থেকে নড়বে না, কিন্তু তোমার জেদের কারণে তোমার তোমার মেয়েকে হারাতে হবে। তুমি আমার সিদ্ধান্তটা মেনে নাও বাবা। আজ যদি তুই সন্তানে মা হতি, তাহলে বুঝতি কথাটা আমি কেন বলছি। বাবা, আমি জানি তুমি তোমার জেদ থেকে নড়বে না, তবে আমিও তোমার মেয়ে, আমিও আমার সিদ্ধান্ত থেকে নড়ছি না বাবা। তার জন্যই নাও, এই সাদা কাগজে আমি সাইন করে দিলাম। তুমি তোমার মনের মতো করে এই কাগজে লিখে নিও, যাতে আমি তোমার এই সয় সম্পত্তিতে কখনোই ভাগ না বসাতে পারি। পিঙ্কি, আমি এখনো বলছি, তুই তোর জেদ দিয়ে বিচার করিস না। বাবা, একটু আগে তুমিই বলেছিলে ঐশ্বর্যের সাথে বন্ধুত্ব হয় ঐশ্বর্যর, ধনীর সাথে ধনের। তার জন্যই তো আমি তোমার সমস্ত সম্পত্তি থেকে নিজের ভাগ সরিয়ে নিয়ে নিজেকে সাধারণ মানুষের কাতারে নিয়ে গেছি। এখন আমি যদি আমার নিজের ঠিকানায় চলে যেতে চাই, তাহলে নিশ্চয়ই তুমি বাধা দিতে পারবে না। দাঁড়া, এটা যদি তোর শেষ সিদ্ধান্ত হয়ে থাকে, তাহলে বাবা হিসেবে আমার তো কথা থাকতে পারে, সেটা শুনে যাবি না? তুমি কি বলবে আমি জানি। আমি একবার এই বাড়ি থেকে বের হয়ে গেলে আর কখনো এই বাড়িতে ফিরে আসতে পারবো না। তোমার ভালোবাসা, আদর, মায়া কিছুই পাবো না। তোমাকে বাবা বলে ডাকার অধিকারটাও হয়তো আমার থাকবে না। পিঙ্কি, কোথা থেকে কি হয়ে গেল? সারাটা দিন আমার উপর থেকে কত দখল গেল। আচ্ছা, এইভাবে কারো বিয়ে হয় আমার জানা ছিল না। তার মানে কি, তুমি না জেনে শুনেই বিয়ে করেছো? না জানার মতোই। তোমার কথা আমার সারা জীবন মনে থাকবে। এত অল্প সময়ে কোথাকার মানুষ কোথায় চলে এলো, যার জন্য আমার কত কিছু করতে হয়েছে। বলতে হবে তুমি কিন্তু সাকসেস। তা তুমি কি মনে করেছিলে? আমি তো মনে করেছিলাম পাগল মেয়ে কোথা থেকে এসেছে, আগামাথা কিচ্ছু নেই। বাবার কাছে যাওয়া পর্যন্ত সব শেষ। বাবার কাছে গেলে 2-4টা মার দিবে, সব কিছু ভুলে যাবে। হ্যাঁ, তাহলে আর জ্বালা যন্ত্রণা ভোগ করতে হতো না। ও, বিয়ে করার পর এখন এই বানি? তুমি কি বুঝবে কিভাবে আমি কি করেছি? ইস, মাকে কত কষ্ট করে ম্যানেজ করে কান্নটা আমি শেষ করেছি। শোনো, এখন টের পাবে বিয়ে করে তুমি কাকে ঘরে এনেছো। তাই নাকি? তাহলে তো দেখতেই হয় জিনিসটা কেমন। কেন, তর্স হচ্ছে না? এত সুন্দর জিনিস সামনে থাকলে তর কি করে সয় বলো তো? খুব দুষ্টুমি হচ্ছে না? দুষ্টুমি তো করতেই তো দেন না তো। আরে সরে যাচ্ছে তো রাত। ভাই সাহেব, আপনি একটু বসেন, আমি আপনার জন্য নাস্তা নিয়ে আপা, আসি। প্লিজ এত অস্থির হবেন না। আসলে আমি কিছু ফার্নিচার নিয়ে এসেছি, তাছাড়া আমাকে এক্ষুনি উঠতে হবে, অফিসে একটা জরুরি মিটিং আছে। প্লিজ। তা বললে কি হয়? আপনি আমার বাড়িতে প্রথম এসেছেন, অথচ আপনি আমার বাড়িতে না খেয়ে যাবেন, এটাও কি মেনে নেওয়া যায়? আরেকদিন শেখো আপা, মেয়ে যেহেতু আপনাদের বাড়িতে আছে, আমাকে তো আসতেই হবে। আমি আসবো, বেড়াবো, ঘুরবো ফিরবো, কোনো সমস্যা নেই। আপনি যত কথাই বলেন না কেন, আমার বাড়ির থেকে আপনি না খেয়ে যেতে পারবেন না। বাবা, হ্যাঁ হ্যাঁ, বেশ থাকো মা, বেশ থাকো। বসো 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 বসো। বাবা তুমি কেমন আছো? কখন এলে? ভালো আছি মা, এই তো 5 মিনিট হলো আসলাম। আজ অফিসে ডেলিগেট আসবে। বৌমা, তুমি একটু বসো, তোর বাবাকে একটু বসতে বলো, আমি একটু নাস্তা নিয়ে আসি। বিআইন,
এই, রাজ, আমি তোমাদের জন্য কিছু ফার্নিচার নিয়ে এসেছি। দেখো না বাবা, ফার্নিচারগুলো কোথায় কিভাবে বসবে একটু দেখিয়ে দাও। বাবা, তুমি এগুলো আনতে গেলে কেন? এই বাড়িতে তো সব কিছুই আছে। যতই থাক না কেন, তুই আমার একমাত্র মেয়ে। বাবা হয়ে আমি তোর জন্য কিছু আনতে পারবো না? আপনি যেটাকে দায়িত্ব মনে করছেন সেটাকে আমি যৌতুক মনে করছি। আর যৌতুক নেওয়া যৌতুক দেওয়া দুটাই আমার কাছে ঘৃণার পাত্র, তাই এটাকে আমি পছন্দ করি না। দেখো তো ছেলের কথা, আমার মেয়েকে আমি দেবো না তো কে দেবে? তাছাড়া মা হারা মেয়ে আমার, জীবনের মায়ের আদর পায়নি, এখানে এসে মায়ের আদর পেয়েছে, একটা মা পেয়েছে, তাই আমার মেয়েকে আমি দেবো না? এখানে যৌতুকের কথা কেন আসছে? ভালোবেসে ছেলেকে বাবা দিতে পারে না? যে ভালোবাসার পেছনে করুণার দান বলে মানুষ বলা বলি করে, সেটা আমি হজম করতে পারবো না। রাজ, তুমি কিন্তু আমাকে অপমান করছো। ছি ছি বাবা, আপনি এসব কি বলছেন? আমি কেন আপনাকে অপমান করতে যাব? আপনি শুধু আমার জন্য দোয়া করবেন, যেন আমি আমার যোগ্যতা দিয়ে আপনার মেয়েকে সুখী করতে পারি। রাজ, এখানে আমার বলার কিছুই নাই। আমার মেয়ে যেহেতু তোমাকে পছন্দ করে বিয়ে করেছে, তাই অনেক কিছু আমাকে মেনে নিতে হয় বা হয়েছে, আরও আমাকে অনেক কিছু মেনে নিতে হবে। রাজ, বিয়ে সাহেব কোথায়? চলে গেছে। চলে যাচ্ছ মানে? ভদ্রলোক এই প্রথম আমার বাসায় এলো, আর না খেয়ে চলে গেল। ব্যাপারটা ঠিক হলো না রাজ। পিঙ্কি, দেখো, আমি তোমার বাবাকে অপমান করার জন্য কিছু বলিনি। তারপরেও যদি আমার কোনো ভুল হয়ে থাকে, আমাকে ক্ষমা করে দিও। তুমি দেখি ভয় পেয়ে গেলে। তার মানে কি? সাধারণ ঘরের অসাধারণ ছেলেও তার বউকে ভয় পায়। আরে বোকা, তোমার যেটা ভালো মনে হয়েছে তুমি সেটাই করেছো। তাছাড়া আমি নিজেই আমার বাবার হয়ে তোমার কাছে সরি বলতাম। সরি। আমি তোমাকে নিয়ে অনেক গর্ববোধ করি যে আমার স্বামী তার নিজের ইনকামে, নিজের যোগ্যতায় আমাকে সুখী রাখতে চায়। তুমি বলো, এমন স্বামী কয়জনের ভাগ্যে জোটে? আচ্ছা হয়েছে, চলো আমার অফিসে যেতে হবে, একটু রেডি হয়ে আসি। আচ্ছা। মা, বেশি খারাপ লাগছে মা? পিঙ্কি, কি হয়েছে? মাকে তো সকালে আমি সুস্থ দেখে গেলাম, আবার কি হলো? আমি তো কিছু বুঝতে পারছি না আসলে। অনেক বেলা হয়ে গেল, দেখলাম মা ঘর থেকে বের হচ্ছে না। ঘরে এসে দেখি মা শুয়ে আছে, গায়ে হাত টিপে দেখি জোরে পুড়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তুমি মায়ের সাথে থাকো, আমি ডক্টর নিয়ে আসি। তাড়াতাড়ি এসো। বাবা, তুমি কেমন আছো? ভালো নেই রে মা। কেন বাবা, কি হয়েছে তোমার? তোমার কণ্ঠ এরকম শোনাচ্ছে কেন? কতদিন তোকে দেখি না, মনটা অনেক খারাপ। একবার আসতে পারবি মা? মা, শরীরটা ভালো লাগছে না, কেমন যেন দুর্বল দুর্বল লাগছে, কোনো কিছু মুখে দিতে পারছি না। মা আয় না, আমি একটু দেখে যা। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি ফোনটা রাখো, আমি আসছি। মা, আমার বাবার শরীরটা খুব খারাপ করেছে। আপনি আমাকে অনুমতি দিলে আমি একটু বাবাকে দেখে আসি। আপনার ছেলে তো গেল ডাক্তার আনতে, এখনই ডাক্তার নিয়ে চলে আসবে। আপনার ছেলে আসলে বলবেন আমি ওখানে বেশিক্ষণ থাকবো না, কেমন? বাবা, হুম? ও, কেমন আছো? এখন তোমার শরীরের কি অবস্থা? মা, তোকে আমি কতদিন দেখি না। আমার এই বুকটার ভিতরে অনেক কষ্ট রে মা। আমি জানি যে তুই ওখানে ভালো নেই,
তাছাড়া তোকে আমি অনেকদিন দেখি না, এই জন্যই তোকে আমি এখানে আসতে বললাম। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আসলে রাজের মা একটু অসুস্থ, সকাল থেকে আমার শাশুড়ি একটু জ্বর এসেছে, তাই। তাই বলে এই বুড়ো বাপের খবর নিবি না? আমার যে একা একা ভালো লাগে না, আমার যেন কেন মনে হয় তুই ওখানে ভালো নেই। বাবা, আমি খুব ভালো আছি, তুমি শুধু শুধু আমাকে নিয়ে চিন্তা করো না। তুই এক কাজ কর না, রাজের মাকে নিয়ে আমাদের এখানে চলে আয়। তাই তোর কষ্ট হলো না, আমরা সবাই মিলে একসাথে থাকলাম, সবারই ভালো লাগলো। হ্যাঁ, তুইও সুখে থাকলি, রাজদাও ভালো থাকলো। কি বলিস মা, চলে আয়। বাবা, তোমার কি এখনো বুঝতে বাকি আছে রাজ কেমন ছেলে? রাজ কারো করুণা দয়া এগুলো নিয়ে জীবনে বাঁচতে চায় না বাবা, সেগুলো একদম পছন্দ করে না। এখানে করুণা কি দেখলি? এটা যদি করুণাই হবে, তাহলে তোর মা মারা যাওয়ার পর তোকে ছোট্টবেলা থেকে আমার সুখ শান্তি বিসর্জন দিয়ে তোকে কেন মানুষ করলাম বল? না বাবা, আমি তোমাকে বোঝাতে পারবো না। ঠিক আছে, তুমি থাকো, আমি এখন আসি, সময় পেলে আবার আসবো তোমাকে দেখতে। তুই চলে যাবি মানে? তুই আসবি জেনেই আমি নিজ হাতে বাজার করেছি, তোর পছন্দের পোলাও রান্না করেছি, রোস্ট রান্না করেছি, আর সেগুলো না খেয়েই চলে যাবি? মা, আজকে নিজ হাতে তোকে আমি খাইয়ে দিব, খেয়ে তারপরে যাবি। না বাবা, আমি তো আজকে খেতে পারবো না। আসলে তুমি বুঝতে পারছো না যে আমার শাশুড়ি খুবই অসুস্থ। রাজ তার মায়ের জন্য ডাক্তার আনতে গেছে, ডাক্তার নিয়ে হয়তো চলেই আসবে। তা তো হলোই, রাত জানে যে তুই এখানে। বাবা, রাজ কিভাবে জানবে? তুমি ফোন করার সাথে সাথে আমি শুধু আমার শাশুড়িকে বলেই চলে এসেছি। ওকে ফাইন, এক কাজ কর, চল আমি তোকে অল্প কিছু খাইয়ে দিব, তারপর তুই যাবি। তোর মনে নাই? হ্যাঁ, আমি প্রত্যেকটা দিন অফিসের জন্য তাড়াহুড়ো করতাম, তখন তুই কি করতি? হ্যাঁ, চুপ করে অফ করে বসে থাকতি। আমি যদি তোকে না খাইয়ে দিতাম, তুই সারা দিন না খেয়ে থাকতি, মনে নাই? দেখি মা, হাতটা দেখি। দেখি মা, চোখটা দেখি একটু। দেখি মা, জিহ্বাটা একটু দেখি। এখন তো আমি কিছু বুঝতে পারছি না আসলে। আপনি এক কাজ করেন, আপনি আমার সাথে একটু দেখা করেন, নাহলে আমি হোয়াটসঅ্যাপে কিছু টেস্ট করাতে হবে ইমার্জেন্সি। হ্যাঁ, নাহলে কিছু বুঝতে পারছি না। আমি টেস্টগুলো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিই আপনাকে, আপনি টেস্টগুলো করে আমাকে দেখান, তাইলে হয়তো আমি কিছুটা বুঝতে পারবো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে টেস্টগুলো করার ব্যবস্থা করছি, আপনি হোয়াটসঅ্যাপে আমাকে পাঠিয়ে দেন। জি, থ্যাংক ইউ। আমি তাহলে এখন আসি। হ্যাঁ। এমনি তেমন কিছু না মনে হচ্ছে, টেস্টগুলো করাইলে আমি ইনশাল্লাহ। ঠিক আছে। মা, পিঙ্কি কোথায়? ও তো ওর বাবার বাসায় গেল, বললো ওর বাবা খুব অসুস্থ, দেখেই চলে আসবে। আচ্ছা ঠিক আছে, তুমি রেস্ট করো, আমি তোমার বৌমাকে নিয়ে আসি। না বাবা, আমি তো বললাম কিছু খাবো না, আসি তাহলে। আসি মানে কি? হ্যাঁ, তুই এক্ষুনি চলে যাবি? আরে বাবা, তোর জন্য এত কিছু রান্না করলাম, আমি নিজে রান্না করেছি। পিঙ্কি, তোর পছন্দের খাবার রান্না করেছি, স্যুপ, দেশি মুরগির। তুই পছন্দ করতিস না? ওই বাসায় গিয়ে তো তুই ইচ্ছে থাকলেও স্যুপ খেতে পাস না। রাজ স্বল্প আয় করে, সামান্য একটা ছোট চাকরি করে, কয় পয়সা বা বেতন পায় বল? অভাবের সংসার, দেশি মুরগি কিভাবে এনে স্যুপ বানাতে হয় সেটা কি বোঝে? সেটা কি পারবে? ইচ্ছে থাকলেও তো পারবে না। বাবা, তুমি আমার জন্য এত কিছু করেছো, এটা আমার খুবই ভালো লাগছে। তাই বলে তুমি আমার স্বামী, আমার সংসার এগুলো নিয়ে কথা বলবে, এটা কিন্তু আমার পছন্দ না। আমি চাই না আজকের পর থেকে আর কখনো কোনো দিন তুমি আমার সংসার নিয়ে কথা বলো। আচ্ছা ঠিক আছে মা, রাগ করতে হবে না, আমি আর কখনো কোনোদিন বলবো না। কি জিদ কমবে না? এখনই জিদ করে থাকবি বাবার পরে? বাবা, আচ্ছা ঠিক আছে, অন্য একদিন এসে আবার খেয়ে যাব। তুমি আজকে আমাকে এত খাবার খেয়েছো, এখন আর কই খাবো? তুমি আমাকে বলো কি খাবো। শোনো, নিজের খেয়ালটা রেখো কেমন? তুই রাখিস না, ভালো থাকিস। হ্যাঁ, আচ্ছা, আমি তাহলে আসি। আচ্ছা। মা, তুমি অসুস্থ, ডক্টর বলেছে খেতে খেতে হবে। মা নাও। মা, এখন শরীরে কি অবস্থা? ডাক্তার কি এসেছিল? ডাক্তার দেখে গেছে? হ্যাঁ, ডক্টর এসেছিল, ডক্টর বলেছে কিছু টেস্ট করাতে হবে। তো
তোমার বাবা এখন কেমন আছে? বাবার শরীর এখন অনেকটা ভালো আছে। বাবা ফোন করায় আমি তোমাকে না বলেই চলে গেছি। তুমি কি কিছু মনে করেছো? না, এখানে মনে করার কি আছে? তোমার বাবা অসুস্থ, তুমি দেখতে যেতেই পারো। তুমি তো আর দাওয়াত খেতে যাওনি। তুমি কি অফিসে গিয়েছিলে? সেটা যেতে পারলাম কোথায়? অফিস থেকে মদিন সাহেব বলেছে আগামীকালকে আমার চট্টগ্রাম যেতে হবে। ওখানে ক্লায়েন্টের কিছু ফাইল আছে যেগুলো আমার হ্যান্ডেল করতে হবে। আমি ছাড়া সেটা হবে না। 2টা টিকিট কেটে রেখেছে, আবার কালকে যেতেই হবে। তুমি এক কাজ করো, আমার টেস্টগুলো তো করা ইম্পর্ট্যান্ট। তুমি টেস্টগুলো করে ফেলো, আমি লাগেজ গুছিয়ে ফেলছি। ঠিক আছে, তুমি মায়ের কাছে বসো, আমি অটো ডেকে নিয়ে আসি। ঠিক আছে, নাও। আমি খাওয়াচ্ছি। ইস, জ্বর তো এখনো অনেক। মা একটু খেতে হবে। তারপরে মোটামুটি সব গুছানো হয়ে গেছে। তুমি চলে এসেছো? দেখো না, সব কিছু গুছানো হয়ে গেছে। এমনকি আমি বাসার সব কাজও শেষ করে ফেলেছি, রান্না বান্নাও কমপ্লিট করে ফেলেছি। এখন শুধু বলবে আর আমরা দুজন চলে যাব। শোনো না, ডক্টর বলেছে মায়ের মানসিক অবস্থা খুব একটা ভালো না, মা খুব অসুস্থ। মাকে নিয়ে একটু ঘুরে আসতে পারলে সবচেয়ে বেশি ভালো হতো। তোমাকে বলছি কি যে তুমি না গিয়ে যদি মাকে নিয়ে আমি ঘুরতে যাই তাহলে কোনো প্রবলেম হবে তোমার? আচ্ছা ঠিক আছে, আমি মায়ের কাপড় চোপড় সব গুছিয়ে দিচ্ছি, তুমি মাকে নিয়ে যাও। ব্যাপারটা কেমন যেন হয়ে গেল, তাই না? আমি জানি পিঙ্কি, তুমি মনে মনে আমার উপর রাগ করেছো, কিন্তু এছাড়া আমার কোনো কিছু করার ছিল না। এমন একটা সময় এসে দাঁড়িয়ে আছি, মানে এই সময় আর একটা টিকিটের ম্যানেজ করব সেটাও করতে পারছি না। দেখো রাজ, খামাখা তুমি কানের কাছে কেন ঘ্যান ঘ্যান করছো? তার চেয়ে বরং আমাকে একটু টাইম দাও, আমি মায়ের কাপড়গুলো ঠিকঠাক গুছিয়ে দিই। দূরের রাস্তা, তখন গিয়ে দেখা যাবে এই নেই সে নেই, এই পাচ্ছ না ও পাচ্ছ না, কখন কি লাগবে তা তো বলা যায় না। তাহলে তুমি সত্যিই রাগ করেছো? আচ্ছা, তোমার কেন মনে হচ্ছে যে আমি রাগ করেছি? না মানে তুমি কি জ্যোতিষী নাকি মনোবিজ্ঞানী? মানে কিভাবে বুঝতে পারলে যে আমি রাগ করেছি? তোমার মুখ দেখে বোঝা যাচ্ছে, তোমার চোখ মুখ কুঁচকে গেছে, তোমার মুখ ছোট হয়ে গেছে, মায়ের যাওয়ার কথা শুনে তোমার মন খারাপ হয়ে গেছে। ছি রাজ, তোমার কাছ থেকে এটা আশা করিনি। যতই তুমি নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করো না কেন, তুমি যে রাগ করেছো সেটা আমি বুঝতে পেরেছি। এতই যেহেতু বুঝতে পারছো, তাহলে বাড়তি কথাগুলো কেন বাড়াচ্ছ? আসলে কথার স্বার্থে কথা বলতে হয়, এটাই স্বাভাবিক। আর তুমি যে রাগ করেছো এটা সত্যি কথা বলতে সমস্যা কোথায়? ছোটখাটো বিষয় নিয়ে রাস্তার লোকদের মতো তর্ক করো না। তাছাড়া অসুস্থ মাকে নিয়ে ঘুরতে যাবে, তা তোমার থেকে আমিও কিন্তু কম বুঝি না। সেটা নতুন করে তোমার বলতে হবে না, তোমার ব্যবহার আমি বুঝে গেছি। কি বলতে চাও তুমি? পরিষ্কার করে বলো তো। তুমি যে সত্যি রাগ করেছো সেটাই বুঝতে পেরেছি। বেশ তো, আমি স্বীকার করছি আমি রাগ করেছি। আমার মন ছোট, আমি ছোট লোক। আমার বাবার তো সামর্থ্য নেই আমাকে কোথাও ঘুরতে নিয়ে যাবে, তার জন্য তোমার পা ধরে পড়ে আছি আমাকে নিয়ে যাও বলে, তাই না? যাও না, যাও, তুমি তোমার মাকে নিয়ে যাও। আমি কি তোমার মাকে নিয়ে যেতে মানা করেছি নাকি রাস্তা আটকে রেখেছি? না, রাজের সাথে বৌমা যাবে। না মা, পিঙ্কি আমার সাথে যাবে না, তুমি আমার সাথে যাবে। দেখ বাবা, আমার শরীরটা ভালো না, আমি কোথাও যেতে পারবো না। তাছাড়া বিয়ের পর মেয়েটা তোর সাথে কোথাও যায়নি, ওরও তো সকাল রাত বলে কিছু আছে। কিন্তু মা, তোমার বৌমার যাওয়ার থেকে তোমার যাওয়াটা বেশি জরুরি, কারণ তুমি অসুস্থ। না বাবা, আমার কথাটা শোন, বৌমাই যাবে। না, ও যাবে না, তুমি যাবে। যেতে হলে বৌমাই যাবে, আমি যাব না। ঠিক আছে, তোমাদের কারো যেতে হবে না, আমি একাই যাব। রাগ করিস না বাবা, শোন, তুই ফিরে আসলে আমরা সবাই মিলে বৌমার জন্মদিন পালন করব। না, শোনো মা, আমার সাফ সাফ কথা, এই বাড়িতে কোনো জন্মদিন পালন হবে না, কারণ তুমি অসুস্থ। আমি ওয়াশরুমে গেলাম। মা, মা, কে রে? পিঙ্কি কোথায়? আমি সমস্ত ঘর তন্ন তন্ন করে খুঁজেছি, কোথাও নেই। তুমি এখানে এসব গোছাচ্ছ, পিঙ্কি কোথায়? বৌমা তো বাসায় নাই, ওর বাবার বাসায় গেছে। আমাকে সব কিছু রান্না করে দিয়ে তারপরে গেছে। ও বলল যে ওর বাবা বয়স্ক মানুষ, একা একা থাকে,
মন খারাপ করে থাকে সারাদিন। আর তাছাড়া বৌমার তো জন্মদিন, ওর আব্বা তো পথ চেয়ে বসে আছে ওর আশায়। আর আমরা তো ওর জন্মদিন করি না, ওর বাবা ওর জন্মদিন করবে মনে হয়। হ্যাঁ, তাছাড়া তুই বাসায় নাই, আমি তাই বৌমাকে বলছি তুমিও একা যাও, ঘুরে আসো, ভালো লাগবে। মা, ও আমার বউ, ওর জন্মদিন পালন করব কি করব না সেটা আমার ব্যাপার। ও আমাকে জিজ্ঞাসা না করে ওই বাড়িতে কেন গেল, ব্যাপারটা কিন্তু আমার কাছে ভালো লাগলো না মা। তাতে কি হয়েছে? আচ্ছা, তোর বউ তুই জন্মদিন পালন করতে পারোস, ওনার মেয়ে উনি কি জন্মদিন পালন করতে পারে না? তাতে তোর আপত্তি কি? হ্যাঁ, ওনার তো ইচ্ছা করে মেয়েটাকে নিয়ে একটু আনন্দ ফুর্তি করা, না? পারে মা, যে আনন্দ অভাবের সংসারকে উপহাস করতে পারে, যে আনন্দ মায়ের অসুস্থতাকে উপেক্ষা করতে পারে, সেই আনন্দ তোমার কাছে অন্যায় মনে না হলেও আমার কাছে অন্যায় মনে হয়। ওই তো বউ চলে আসছে। তুমি কখন এলে? আর এসে আমাকে একটা কল করবে না? আসলে হয়েছে কি, তুমি চলে যাওয়ার পর একা একা খুব মনটা খারাপ লাগছিল। মা বলল, তাই আমি গেলাম। তুমি কি কিছু মনে করেছো? না, মনে করব কেন? এখানে মনে করার কি আছে? ঐশ্বর্য ধন দৌলতের কাছে আমাদের মতো সাধারণ মানুষের কোনো দাম আছে নাকি? এটা তো তুমি রাগের কথাই বলছো। তুমিও তো পারতে একটু বাবাকে যেয়ে দেখে আসতে। বাবাকে দেখে আসলে বাবা কত খুশি হতো বলো। মেয়ে গেলেই তো বাবা খুশি হয়ে যায়, তাহলে আমার মতো সাধারণ মানুষের খুশি অখুশি নিয়ে তাতে তোমার বাবার কি আসে যায়? স্পষ্ট করে বললেই পারো রাজ, তুমি ঐশ্বর্য ধন সম্পদকে ঘেন্না করো, পছন্দ করো না। তার কারণেই তুমি আমাদের বাড়িতে যাও না। এই সত্যটাকে লুকানোর জন্য এই মিথ্যের আশ্রয় নেওয়ার কী প্রয়োজন বলো? এই নিষ্ঠুর সত্যকে অনেকে মেনে নিতে পারে না, এর জন্য। সত্যকে মেনে নেওয়ার সৎসাহস আমার আছে রাজ, আর সেটা তুমি বিয়ের আগেই বুঝতে পেরেছো। কি বলতে চাও পরিষ্কার করে বলতে পারো। যদি বলি আমার দারিদ্রতাকে তুমি বিদ্রূপ করতে গিয়েছিলে, যদি বলি তোমার বাবার টাকায় ভালো মন্দ খেতে গিয়েছিলে, যেটা জোগাড় করার ক্ষমতা আমার নেই। রাজ, তুমি এত নীচ, এত ছোট লোক। ছি। নিচু আমি না, তুমি। ছোট লোক আমি না, ছোট লোক তুমি। সেদিন আমার অসুস্থ মাকে এই বাসায় রেখে তোমার বাবার অসুস্থতার কথা বলে তোমার বাবার বাড়ি যাওনি তুমি? আমার এই বাড়িতে প্রতিনিয়ত একই খাবার খেতে খেতে অসহ্য ধরে গেছো, অরুচি চলে এসেছে। তোমার বাবার বাসায় বসে বসে স্যুপ খাওনি তুমি? তোমরা দুজনে মিলে বসে বসে আমার এই সংসার নিয়ে সমালোচনা করনি তুমি? আমার যোগ্যতা নিয়ে তোমরা উপহাস করনি? এত কিছু হওয়ার পরেও তুমি বাসায় আসার পর তোমাকে জিজ্ঞাসা করেছিলাম তোমার বাবার কুশল বিনিময় সম্পর্কে, তারপরেও মিথ্যা কথা বলনি তুমি? হ্যাঁ বলেছি। তুমি যেমন কারো কাছে তোমার মাকে ছোট করতে চাও না, ঠিক তেমনি আমিও কারো কাছে আমার বাবাকে ছোট করতে চাই না বলেই মিথ্যে কথা বলেছি। বলতে পারো এই সংসারে তোমার মায়ের পাশাপাশি তুমি আমাকে কতটা মূল্য দিয়েছো? তুমি তোমার মায়ের জন্য যখন যা করতে চেয়েছো, আমি কি তোমাকে বাধা দিয়েছি? কেন করব? কারণ মার জন্য তো সন্তানই করবে, তাই বলে স্ত্রীকে অবহেলা করে? সন্তান হিসেবে তুমি মায়ের জন্য যে দায়িত্ব পালন করছো, তার পাশাপাশি বউয়ের জন্য তুমি কতটা দায়িত্ব পালন করেছো? আমি যদি তোমার মাকে সম্মান করে শ্রদ্ধা করে মা বলে ডাকতে পারি, সম্মান করতে পারি, তাহলে আমার বাবাকে বাবা বলে ডাকতে তোমার এত ঘৃণা কেন? একদিন এই বাড়ি থেকে তোমার কাছে বাবাকে অপমানিত হয়ে মাথা নিচু করে চলে যেতে হয়েছিল। সেদিন আমি আমার এই বাবার অপমানকে আমার স্বামীর আদর্শ মনে করে হাসি মুখে বরণ করে নিয়েছিলাম। কিন্তু সেদিন আমি বুঝতে পারিনি যে তোমার এই মিথ্যা আদর্শ শুধু আমার বাবাকে অপমান করার জন্য। আমার বাবাকে অবহেলা করা, অপমান করা, ঘেন্না করা যদি তোমার আদর্শ হয়ে থাকে, তাহলে শুনে রাখো, আজ থেকে আমিও তোমার মাকে আর মা বলে ডাকবো। ওনাকে আমি অবহেলা করবো, ঘেন্না করবো, সম্মান করবো না, শ্রদ্ধা করবো না, কিচ্ছু। তোমার সাহস তো কম না? তুমি আমাকে বলো আমার মাকে তুমি অসম্মান করবে, অশ্রদ্ধা করবে, ঘৃণা করবে, তাই না? আমার মাকে যে ঘৃণা করবে, অশ্রদ্ধা করবে, অসম্মান করবে, তার স্থান আমার বাড়িতে নেই। তুমিই বা ভাবলে কিভাবে যে আমার গায়ে হাত তোলার পরও আমি তোমার সাথে সংসার করব, একই ছাদের নিচে থাকবো? এটা তুই কি করলি? তুই ঘরের বোর গায়ে হাত তুললি? এটা তুই অন্যায় করছিস। তুই এক্ষুনি বোর কাছে ক্ষমা চা। মা, আমি কোনো অন্যায় কাজ করিনি,
যে ওর কাছে আমার ক্ষমা চাইতে হবে। আমি বলেছি তুই ক্ষমা চাবি। আমি আর কোনো কথা শুনতে চাই না। বোমা, তুমি আমাকে ঘৃণা করো, অপমান করো, অবজ্ঞা করো, তারপরেও তুমি এই বাড়িতেই থাকো। মা, আপনি কিভাবে ভাবলেন? আপনি আমাকে পেটে না ধরেও সন্তানের মতো আদর করেছেন, ভালোবেসেছেন, স্নেহ করেছেন, সেই আমি আপনাকে ঘৃণা করব? মা, আমি আপনাকে মা বলে ডেকেছি, সারা জীবন আপনাকে মা বলেই জানবো, কিন্তু এত বড় অপমানের পর এই ঘরে আমার পক্ষে থাকা সম্ভব না। মা, বোমা, তুমি কোথায় যাবে? কোথায় আর যাব? আমার বাবা যেহেতু বেঁচে আছে, বাবার কাছেই যাব। বোমা, একটা কথা মনে রাখবে, একটা মেয়ের জীবনে নিজের ঘর মানে স্বামীর ঘর, আর নিজের বাড়ি মানে স্বামীর বাড়ি। মা তো ঠিকই বলেছেন, যে স্বামী অসভ্য, অভদ্র, ছোট লোকের মতো নিজের ঘরের বয়ে গায়ে হাত তুলতে পারে, সেই ঘরে আমি থাকতে পারবো না। মা, আমি পারবো না। মানে পরের ঘর কখনো আপন হয় না, আপন আপনে। পরের ঘর কোনোদিন আপন হয় না, আপন হয় না। মা, 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 কান্না করো না। দেখো, কাউকে কখনো জোর করে আটকাতে যাবে না, কারণ কাউকে কখনো জোর করে আটকে রাখা যায় না। আমি কোনো কথা শুনতে চাই না। আমি বৌমাকে চাই, কাল না পরশু না, আজ এক্ষুনি তুই আমার বৌমাকে এনে দিবি, নাহলে তুই আমার মুখ দেখবি না। মা, মা, কি বললি তুই? ওই বদমাইশ তোর গায়ে হাত তুলছে? ও নিজেকে কি মনে করছে? মনে করছে কি এই পৃথিবীতে তোর কেউ নাই? কাজী ইরফান মোল্লা এখনো মরে যায় নাই, ও কিন্তু এখনো বেঁচে আছে। মা, আমি ওকে পুলিশে দেব, যত টাকা লাগে ওর শাস্তি আমি নিশ্চিত করব। তবে আমার নাম গাজী ইরফান মোল্লা। ও যা করছে ভালো করছে, ও স্বেচ্ছায় তোকে বাসা থেকে বের করে দিয়েছে, সংসার জীবন থেকে মুক্ত করে দিয়েছে। মা, ওকে নিয়ে আর ভাবিস না, নতুন করে জীবন গড়, নতুন করে কাউকে নিয়ে ভাবার স্বপ্ন দেখ। আমি আছি তোর পাশে, আমি রাজের চেয়ে ভালো ছেলের সাথে তোর বিয়ে দেব। না বাবা, তা হতে পারে না। কেন হতে পারে না? যে স্বামী তার বউকে মেরে বাসার থেকে বের করে দেয়, সে তো মানুষ না, সে হচ্ছে একটা অমানুষ জানোয়ার। একটা জানোয়ারের জন্য তোর এত মায়া কেন? তুই একই ভুল বারবার করবি, সেটা তো আমি হতে দেব না। তাছাড়া মানুষের বেঁচে থাকার জন্য তো একটা অবলম্বনের প্রয়োজন আছে। বাবা, তুমি যে অবলম্বনের কথা বলছো, তার চেয়ে বড় অবলম্বন আমার দেহে অবস্থান করছে। আমি মা হতে চলেছি বাবা। রাজ আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে সত্যি, তার জন্য আমি তাকে ঘেন্না করতে পারি, কাপড় স্বার্থপর বলতে পারি, কিন্তু আমার জীবন থেকে তার স্বামীর অধিকার মুছে ফেলতে পারবো না বাবা। সে আমাকে ভালো নাই বাসতে পারে, আমাকে ভুলে যেতে পারে, কিন্তু আমি তাকে কখনো ভুলতে পারবো না বাবা, কখনো পারবো না। জ্ঞান বলতে পিঙ্কিকে টাকার আগে বলো, তুমি আবার কেন এখানে এসেছো? আমি পিঙ্কিকে নিতে এসেছি। এই কথাটা বলতে তোমার লজ্জা করলো না? যে মেয়েটার রাজপ্রাসাদ ছেড়ে তোমার মতো ছোট লোকে হাত ধরেছিল, তার গায়ে তুমি হাত তুলেছো। হাত তুলতে তোমার বিবেকে বাঁধলো না? লজ্জা করলো না? এখন আবার কোন সাহসে তাকে নিয়ে যেতে এসেছো? একটা স্বামী তার স্ত্রীকে যে অধিকারে নিয়ে যেতে চায়, আমিও সেই অধিকারে নিয়ে যেতে চাই। পিঙ্কি তোমাকে স্বামী বলে স্বীকার করে না। তুমি এক্ষুনি এই মুহূর্তে এখান থেকে চলে যাও, যথাসময়ে তুমি তোমার ডিভোর্স লেটার পেয়ে যাবে। যা বলছি। শুনুন গাজী সাহেব, এই নিষ্ঠুর শব্দটি আপনি যত সহজে উচ্চারণ করতে পারলেন, আপনার মেয়ে মৃত্যুর আগ পর্যন্ত এই শব্দটা উচ্চারণ করতে পারবে না। গাজী সাহেব, এরকম মিথ্যা বলে আমাকে এখান থেকে তাড়িয়ে দিতে পারবেন না। যে কোনো মূল্য আপনার মেয়েকে আমি এখান থেকে নিয়ে যাব। আপনি আমাদের মাঝে দেয়াল হয়ে দাঁড়াবেন না। পিঙ্কি, চলো। চলো। তোর কত বড় সাহস, তুই আমার সামনে থেকে আমার মেয়েকে নিয়ে যাস? এক্ষুনি বাড়ি থেকে চলে যা, নইলে তোকে আমি গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। যা বলছি। গাজী সাহেব, আপনি যে অপমান আমাকে করেছেন, এই অপমানের জবাব আমি এখানে দাঁড়িয়ে দিতে পারি, কিন্তু দেব না, কারণ আমার শিক্ষা আর রুচিতে বাধে।
তার চেয়ে বড় কথা, আপনি পিঙ্কির বাবা। পিঙ্কি, তুমি এই মুহূর্তে আমার সাথে আমাদের বাড়িতে যাবে। তুমি ভাবলে কি করে তোমার মতো একটা ছোট লোকের সাথে আমি দ্বিতীয়বার আবার একই ভুল করতে যাব? দেখো, স্বামী স্ত্রীর ভিতরে এর থেকে বড় ধরনের ঘটনা কিন্তু ঘটে। আমার মেয়ে আর নতুন করে কোনো ঘটনা ঘটাতে চায় না বলে বেরিয়ে যাও, এক্ষুনি বেরিয়ে যাও। আমার পিঙ্কি তোমার মুখ দেখতে চায় না, যাও। এতক্ষণ ধরে আপনি আমার সাথে অনেক খারাপ আচরণ করেছেন, তুই তোকারি করেছেন, এমনকি গায়ে পর্যন্ত হাত তুলেছেন। আমি কিচ্ছু বলিনি, সবকিছু হজম করে নিয়েছি শুধুমাত্র পিঙ্কির মুখের দিকে তাকিয়ে। এরপরেও যদি আপনি কোনো কথা বাড়াতে চান, গাজী সাহেব, আমিও কিন্তু হাত বাড়িতে রেখে আসিনি। পিঙ্কি, চলো।